আরেকটি পর্বে স্বাগতম। আজকের মতন আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল রংপুর। যদি একটু ভুল করে রংপুরের উপর দিয়ে চলে আসছিলাম, এখন আমরা সেভ করতে পারছি 9 কিলোমিটার, 9 দুগুণে 18 কিলোমিটার। ঠিক আছে, কারণ 9 কিলোমিটার গেলে আবার 9 কিলোমিটার আসতে হতো। ঠিক আছে, সামনে তিস্তা ব্রিজ আছে 16 কিলোমিটার দূরে, রংপুর 38 কিলোমিটার। সো আশা করি আমরা সূর্যের আলো থাকতে থাকতে পৌঁছাতে পারবো, চেষ্টা করব। যদি না পারি সেক্ষেত্রে 10-15 মিনিট সূর্যের আলোর পরেও আমাদের রাত্রে আমাদের রাইড করতে হবে। সো চেষ্টা করব আগে পৌঁছানোর জন্য। আমরা এখন যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। রংপুর বলতে আমরা অনেকে অংপুর বুঝাই বা বুঝি। এই যে আমাদের লালমনিরহাট স্বাগতম। আর আমরা কুড়িগ্রাম ছেড়ে চলে আসছি, কুড়িগ্রাম শহরের ভিতরে আমরা যাইনি। তো এখন আমাদের যে ডেস্টিনেশন রংপুর, রংপুর নিয়ে কিছু কথা না বললেই নয়। রংপুর বসিন্নার রকে অ উচ্চারণ করে এবং আমাদের এটা নিয়ে অনেকে ট্রল করে বা ছোটবেলা থেকেই শুনে আসছি যে আইতের উটি খেয়ে রংপুর থেকে আসছি, এইরকম কিছুটা। তাদের ভাষাগুলো অন্যরকম। হোসেন মোহাম্মদ এরশাদের ভাষা, প্রয়াত রাষ্ট্রপতি আমাদের, যতটুকু জানি, যদি ভুল না করে থাকি, রংপুরে তার ভাষা। সো এখন বাজে 4:33। আশা করি আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারবো। 33 আরও 1 ঘন্টা আমাদের হাতে আছে। যদি এই 1 ঘন্টা কাজে লাগাতে পারি, যদিও বা পারবো না 38 কিলোমিটার যেতে 1 ঘন্টার ভিতরে, কারণ রোডটা অনেক চিপা, অনেক 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 চিপা। তারপরে চেষ্টা করব। অনেক চিপা বলতে যতটুকু থাকার কথা ততটুকুই আছে, ঠিক আছে, বাট ওই ছোটোখাটো ভেহিকলসগুলো একটু বেশি গ্রাম্য, এই জন্য একটু ঝামেলা। সো আমরা রংপুরের সম্পর্কে হালকা ইতিহাস জেনে নেই, দর্শনীয় স্থানসমূহ কী কী আছে সেগুলো জেনে নেই, এবং রংপুর কেন রংপুর হলো, এখানে মানুষের মনে কি রং অনেক বেশি, নাকি এখানে রঙিন জীবনযাপন, কেন রংপুর নামকরণ করা হলো, সেটা সম্পর্কে হালকা পাতলা ইতিহাস শর্টকাটে আমরা জেনে নেই। চলুন প্রথমে আমরা জেনে নেই রংপুর জেলার সংক্ষিপ্ত কিছু তথ্য। রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল। ভাওয়াইয়া গানের আকরভূমি। বাংলাদেশের দ্বিতীয় জেলা রংপুর প্রতিষ্ঠিত হয় 1765 সালে এবং বর্তমান রংপুর শহর প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1969 সালে। রংপুর জেলা বিভাগীয় সদর দপ্তর হিসেবে স্বীকৃতি লাভ করে। উপজেলার সংখ্যানুসারে রংপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। 700 বছরের ঐতিহ্যের ধারক বাহক। বর্তমানে জিআই পণ্য শতরঞ্জি রংপুরের বিখ্যাত বস্তু। এছাড়াও হাড়িভাঙা আম এবং তামাকের জন্য রংপুর বিখ্যাত। রংপুরকে বাহের দেশ বলা হয়। চলুন এবার জেনে নেই রংপুর জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের রঙ্গপুর থেকে কালক্রমে এই নামটি এসেছে। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলের মাটি উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর নীলের চাষ হতো। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। অপর একটি প্রচলিত ধারণা থেকে জানা যায় যে রংপুর জেলার পূর্ব নাম রঙ্গপুর। প্রাগজ্যোতিষ্বর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহলের নামকরণ থেকে এই রঙ্গপুর নামটি আসে। রংপুর জেলার অপর নাম জঙ্গপুর। ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে জমপুর বলেও ডাকত। তবে রংপুর জেলা সুদূর অতীত থেকে আন্দোলনের প্রতিরোধের মূল ঘাঁটি ছিল, তাই জঙ্গপুর নামকে রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। জঙ্গ অর্থ যুদ্ধ, পুর অর্থ নগর বা শহর। গ্রাম থেকে আগত মানুষ প্রায় ইংরেজদের অত্যাচারে নিহত হতো বা ম্যালেরিয়ায় মারা যেত, তাই সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত। সুদূর অতীতে রংপুর জেলা যে রণভূমি ছিল তা সন্দেহাতীতভাবেই বলা যায়। 30-এর দশকের শেষ ভাগে এ জেলায় কৃষক আন্দোলন যেভাবে বিকাশ লাভ করেছিল তার কারণে রংপুরকে লাল রংপুর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এবার জেনে নেওয়া যাক 1971 সালে মুক্তিযুদ্ধে রংপুরের কিছু তথ্য। 23তম ব্রিগেড রংপুর সেনানিবাসের মেজর এজাজ মোস্তফা ছিলেন অবাঙালি। 27শে মার্চ 1971 সালে পাকিস্তানিরা তাকে দায়িত্ব দিয়ে পাঠায় তিস্তা ব্রিজ দখল করার জন্য। মেজর এজাজ মোস্তফা রংপুর শহর থেকে অবাঙালি যুবকদের একটি দল নিয়ে কাউনিয়ায় যান। কাউনিয়ার ওসিকে সাথে নিয়ে তারা তিস্তা নদীর দক্ষিণ পাড়ে রেকি করতে থাকেন। তাদের অনুমান ছিল যে গুরুত্বপূর্ণ তিস্তা রেল সেতুর অপর পাড়ে বাঙালি মুক্তিসেনা ও মুক্তিপাগল জনতা অপেক্ষায় আছে। পাকিস্তানদের অনুমান ভুল ছিল না, ভুল ছিল বাঙালিদের সমর্থক সম্পর্কে ধারণা।
পাকিস্তান সেনানিবাস থেকে ২৬ মার্চ পালিয়ে কুড়িগ্রামে চলে যাওয়া ক্যাপ্টেন নওজেশ ইতিমধ্যে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অগ্রসর ছাত্র সমাজ এবং কলেজের অধ্যাপক, রাজনৈতিক নেতৃবৃন্দকে সংগঠিত করে মুক্তিযুদ্ধ হেডকোয়ার্টার গড়ে তুলেছিল এবং গুরুত্বপূর্ণ বেসামরিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে হাইকমান্ড গঠন করে ফেলেছিল। নওয়াজেশ এসব সাংগঠনিক কাজ সম্পন্ন করেছেন ইথারের গতিতে। অতঃপর এই চৌকুশ বাঙালি সেনা কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে তার বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন তিস্তা রেল সেতুতে। ইপিআর জওয়ানরা সেতুর উপর উৎপেতে ছিল। পাকিস্তানি সেনারা তিস্তার পশ্চিম পাড়ের ১০০ গজ নিশানার মধ্যে আসা মাত্রই হাবিলদার ওহাব গুলি ছোড়েন। অব্যর্থ গুলি পাকিস্তানি মেজর এজাজ মোস্তফার বুক ফুটো করে বেরিয়ে যায়। এ যুদ্ধে পাকিস্তানের পক্ষের ১৫ জন সেপাহী ও কাউনিয়া থানার ওসি মৃত্যুবরণ করেন। অবশিষ্টরা পালিয়ে যেতে বাধ্য হয়। পাকিস্তানিদের বিরুদ্ধে এটাই ছিল একেবারে ধিক্কার সম্মুখ যুদ্ধ এবং এ যুদ্ধে বাঙালিরা গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন। রংপুরের ক্যান্টনমেন্ট আক্রমণ ছিল আরেকটি অবিস্মরণীয় ঘটনা। এদিকে ২৮শে মার্চ ৭১ সাল রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণের কর্মসূচি হাতে নেয় রংপুরের জাগ্রত সাহসী জনতারা। রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণের পরিকল্পনা তৈরি করেন তৎকালীন আইন পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা জনাব সিদ্দিক হোসেন, নিজবেদগঞ্জের আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসেন, অ্যাডভোকেট গণিসহ অনেকেই। অভিযান সফল করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারণা শুরু করেন। দুর্ভাগ্য রংপুরবাসীর রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণের খবর যেভাবেই হোক পৌঁছে যায় পাকিস্তানি সেনা কর্মকর্তাদের কাছে। জনাব শেখ আমজাদ হোসেনের মারফত জানা যায় ২৭ মার্চ রাতে রংপুর নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় জনৈক উকিলের বাড়িতে আওয়ামী লীগের, ছাত্রলীগের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ঘাপটি মেরে বসে থাকা জনৈক পাকিস্তানি চর সমস্ত খবর ফাঁস করে দেয় পাকিস্তানিদের কাছে। এ পর্যায়ে ঢাকা সেনানিবাস হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসে বাঙালি সৈন্য ও বাঙালি ইপিআর জওয়ানদের গ্রেপ্তার, নিরস্ত্র করার। আর নির্দেশ আছে রংপুরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে গ্রেপ্তারের। ২৭শে মার্চ পাকিস্তানি সৈন্যরা রংপুর ইপিআর ক্যাম্পে হানা দিয়ে বাঙালি জওয়ানদের গ্রেপ্তার করে এবং তাদের সমস্ত অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে জমা দেয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তারের জন্য বিশাল গাড়ির বহর নিয়ে অস্ত্র উঁচিয়ে শহরের বিভিন্ন বাড়িতে তল্লাশি শুরু করে। এই ছিল মুক্তিযুদ্ধের হালকা ইতিহাস। চলুন এবার আমরা জেনে নেই রংপুর জেলার কিছু দর্শনীয় স্থানসমূহ যেখানে চাইলে আপনি বা আমরা ঘুরে আসতে পারি। কারমাইকেল কলেজ, তাজহাট রাজবাড়ি, মন্থনা জমিদার বাড়ি, ইটাকুমারী জমিদার বাড়ি, শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি, ভিন্ন জগৎ পার্ক, রংপুর চিড়িয়াখানা, পায়রা বন্দর, চিকলি বিলো পার্ক, ঘাগট প্রয়াস পার্ক, আনন্দনগর। এবার চলুন জেনে নেই রংপুরের কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম যাদের জন্ম হয়েছিল এই রংপুরের মাটিতে। নাসির হোসেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার। সানজিদা ইসলাম, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য। সাজিদুল ইসলাম, ক্রিকেটার। রবীন্দ্রনাথ মৈত্র, বাঙালি সাহিত্যিক। মাহবুব আলম, সাহিত্যিক। রফিকুল হক, ছড়াকার সাংবাদিক। আকবর আলী, ক্রিকেটার। শাহ আব্দুর রৌফ, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তি। রওশন এরশাদ, সাবেক ফার্স্ট লেডি। জি এম কাদের, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। মিসরাত জাহান মৌসুমী, বাংলাদেশি মহিলা ফুটবলার। মঞ্জু সরকার, ছোট গল্পকার ও সাহিত্যিক। মোহাম্মদ ইদ্রিস, বাংলাদেশি শিল্পী ও নকশাবিদ। পাবেল রহমান, আলোকচিত্রে ২১শে পদকপ্রাপ্ত। মুমতাজ উদ্দিন, সাংবাদিকতায় ২১শে পদকপ্রাপ্ত। মঈনুদ্দিন সরকার, রাজনীতিবিদ। মুজিবুর রহমান, ভাষা সৈনিক। এই ছিল রংপুর সম্পর্কে হালকা কিছু তথ্য এবং ইতিহাস। আমরা আছি আর ৩০ কিলোমিটার দূরে রংপুর থেকে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকের ৩০ কিলোমিটার চালালে প্রায় আমাদের ২৮০ কিলোর মতন চালানো হবে আজকে। কালকেও এরকম একটা রাইড দরকার, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি সহায়তা করেন এবং আপনাদের দোয়া যদি থাকে তাহলে অবশ্যই এরকম একটা বড় রাইড কালকে দিতে পারবো। পরশু দিন ঢাকা ফেরাটা খুব টাফ হয়ে যাবে। আগামী 2 দিন এরকম বড় রাইড দিতে হবে, মোটামুটি ধরনের ভালো বড় রাইড দিতে হবে 2 দিন। কালকে সকাল সকাল বের হয়ে যাওয়ার চেষ্টা করব। আজকেও গাড়ি স্টার্ট করতে করতে একদম 10টা, 9:30 বেজে গিয়েছিল। সেটা কালকে করা যাবে না। 8টার দিকে যদি 8:30 দিকে বের হতে পারি বা 8টার দিকে বের হতে পারলে তো খুবই ভালো, বা 8:30টাও যদি বাজে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। রাজশাহী এখান থেকে 240 কিলোমিটার। আগে যখন বাস দিয়ে কোথাও যেতাম ছোটোবেলা, যখন টাঙ্গাইল আসতাম, আমার দাদা বাড়ি টাঙ্গাইল, তো ছোটোবেলা যখন টাঙ্গাইল আসতাম তখন এইসব ডিস্টেন্স বোর্ডে তাকিয়ে থাকতাম, দেখতাম কোন এলাকা কতটুকু দূরে। আমার মনে হয়তো দূরে হইলেই তো ভালো, যত দূর হবে তত ভালো। হ্যাঁ, তারপর বিয়েটাও হয়ে গেল মোটামুটি ঢাকা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। যা হোক, কপালে ছিল। বিয়ে ব্যাপারটা টোটালি কপাল, জন্ম মৃত্যু বিয়ে টোটালি আল্লাহর হাতে।
টানটা দিল, সিগন্যাল দিছে বলে স্লো করছিলাম, না হলে একবারে পুরো খেয়ে দিত। এই রোডটা অপেক্ষাকৃত বড় বলে মনে হচ্ছে নাকি সবই আগের মতনই? না, সাইড দিয়ে একটু বাড়ানোতে মনে হচ্ছে বড় বড়, বাট বাকিটুক ছিল মোটামুটি আগেরটার মতনই, এজন্যই বড় মনে হচ্ছে। হানিফ কি পরিমাণ রাফ চালায়, বাউলিটা কি দিল, ওর গতি 100-র কাছাকাছি, এই রোডে 100। যাই হোক, যত গতি তত ঝুঁকি, বেশি ঝুঁকি নেওয়া যাবে না। আর 29 কিলোমিটার আসছে, গুগল মামা দেখাচ্ছে 50 মিনিট হলে তো ভালোই, খারাপ না। সূর্যের আলো থাকতে থাকে হয়তো বা পৌঁছে যাব, সেটা হলে তো সোনায় সোহাগা। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে হালকা পাতলা খেয়ে কোনো দেরি করা যাবে না, ঘুমাতে হবে তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি ঘুমটাই তো আসে না, এটাই তো প্রবলেম। শীত লাগে রে বড়, শীত শীত লাগে রে। একদম স্ট্রেট একটা রোড, একদম স্ট্রেট, যতটুকু দেখা যাচ্ছে ম্যাপে একদম পুরো স্ট্রেট। স্ট্রেট রোডের ফায়দাটা অবশ্যই উঠানো লাগবে, যতটুকু পারি ফায়দাটা উঠিয়ে নেই। মোটর সাইকেল এদিক দিয়ে কত মামা? 10 টাকায় বাংটি আসছিল, 10 টাকার টুল দিয়ে ঢুকে পড়লাম। এখন যাচ্ছি তিস্তা। এটা পার হলেই মনে হয় আমরা রংপুরে পা রাখতে পারি। একটা ব্যাপার অবাক লাগলো, মোটামুটি প্রায় 1400 কিলোমিটার ডিস্টেন্স পার করলাম, প্রায় 25-26টার মতন জেলা হয়েও গেছে মনে হয়। তো 25-26টা না, 20+ বা 25-এর আশেপাশে। বাট এখন পর্যন্ত পুলিশ একবারও চেক করলো না বা কোনো সিগন্যালও দিল না। বুঝলাম না রে ভাই, বাসার থেকে বের হওয়ার পরেই ধরতো পুলিশ, এখন বুঝলাম না একবারও কি তাদের সন্দেহ হয় নাই আমারে নিয়া? আল্লাহ পাকি জানে। এত উপরের ছবিটারও বাদ দিল না। না, সামনে তিস্তা, এই নদীতে জ্যাম কেন রে ভাই? জোস একটা সোনালি আভার, সূর্যের পাশেই রেল ব্রিজ। আমরা আছি তিস্তা নদীর উপরে। আগেরটা মেবি তিস্তাই ছিল, লালমনিতে ঢুকার সময় ভুলে যমুনা বলে ফেলছি। নদী তার যৌবন কাল হারিয়ে গেছে, এখন বুড়া কালে আছে। ব্রিজটা খুব সুন্দর না, সিমসাম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর মাত্র 20 কিলোমিটার পরে আমরা রংপুরে পৌঁছে যাব। আমার মনে হয় আমরা রংপুরে অলরেডি পা রেখে ফেলবো এই ব্রিজ পার হওয়ার সাথে সাথে। দেখা যাক। ইয়েস, রংপুরে আমরা পা রেখে ফেলেছি। অলরেডি আমরা রংপুরে যাচ্ছি মনে হয়। এর আগেও পা রেখেছিলাম রংপুরে, বাট সেটা লালমনিরহাট যাওয়ার সময় নিজের ভুলে। এখন আমরা রোড টু রংপুরে আছি কুড়িগ্রাম থেকে। রংপুরে অলরেডি পা রাখি নাই, পাটা রেখে দিই, পা ছুঁয়ে ফেলছি। সামনে যে কোনো একটা জায়গায় সিগনেচার পিকচারটা নিয়ে নেব। রংপুর আর মাত্র 20 কিলোমিটার দূরে, এখন বাজে 5টা, বরাবর 5টা। গুগল মামা বলতেছে 34 মিনিট লাগবে। ফার এনাফ। ইয়েস, কাউনিয়াতে আছি আমরা, রংপুরের কাউনিয়ায়। রংপুর 21 কিলোমিটার, এখান থেকে ঢাকা 307 কিলোমিটার, বাংলা বান্ধা 223 কিলোমিটার। যে বাংলা বান্ধা থেকে আমরা সকালে যাত্রা শুরু করেছিলাম। কি অস্থির, কি অপরূপ সৌন্দর্য! বিধাতা নিজের হাতের গড়া পৃথিবী সুন্দর না হয়ে পারে? আমরা মানুষও কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন মানব জাতিকে। আমরাও কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর, বাট সেই সৌন্দর্যটা আমরা কলুষিত করে ফেলে আমাদের কার্যক্রম দ্বারা। রংপুর থেকে আর মাত্র 17 কিলোমিটার দূরে আছি, 18 কিলোমিটার দূরে আছি। রোড টু রংপুর কেমন লাগলো আপনাদের জানাবেন। যদিও রংপুরের অধিকাংশ হাইওয়ে পার করে এসেছি লালমনিরহাট ঢোকার সময়। কালকে আর একটি বড় ড্রাইভ, এবং রংপুর নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে বা আপনাদের আমার কোনো মিস ইনফরমেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঠিক গাইডলাইনই পারবে আমাকে ভালো একজন ব্লগার বানিয়ে তুলতে।
এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওর কোনো জায়গায় একটু আপনার ভালো লেগে থাকে আর যদি মনে হয় আমার ব্লগগুলো বা আমার রোড ট্যুরগুলো ভালো হয়েছে অন্যান্যদের তুলনায় তো ভালো হওয়ার প্রশ্নই আসে না, কারণ যেহেতু আমি নবীন এই কারণে। আর অন্যান্য যেই বড় বড় ভাই ব্রাদার আছেন তাদেরটা তো বলার অপেক্ষাই রাখে না। তো সেখানে আমি ছোট্ট বাচ্চা মাত্র সদ্য জন্ম নেওয়া ব্লগার। আশা করি তারপরেও ভাল লাগবে। যদি ভাল লেগে থাকে কিঞ্চিত পরিমাণ হলেও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দিবেন, কারণ এটা করতে আপনাদের টাকা লাগবে না, পয়সা লাগবে না, জাস্ট একটা ক্লিক করা লাগবে। যদি আপনাদের মন চায় আরও ফান হবে, আরও মজা হবে। তো আজ এ পর্যন্তই। রোড টু রংপুর আজকে শেষ করলাম। ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন যতটুকু আপনি পারেন, যতটুকু আপনার দ্বারা সম্ভব হয়। আসসালামু আলাইকুম।